নমস্কার। সুধী ভক্তমণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে, আশীর্বাদ প্রার্থনা করে, আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমরা শুনব নিবেদিতা প্রসঙ্গ। এই মহিষী রমণী ভারতবর্ষের জন্য যা করেছেন, আমরা প্রত্যেকটি ভারতীয় তার কাছে চিরকৃতজ্ঞ। যত কথাই বলা যাক না কেন, মনে হয় যেন কম বলা হলো। জীবনটা যদি আমরা দেখি যে তিনি মাত্র 13 বছর ভারতবর্ষে এসেছিলেন এবং কাজ করেছিলেন। ভারতবর্ষ এবং ভারতবাসীকে বুঝবার জন্য কিছুটা সময় লেগেছিল প্রথম দিকে। সেই সময়টুকুকে বাদ দিলে প্রকৃতপক্ষে 10 বছরের কিছু বেশি সময় তিনি পেয়েছিলেন কাজ করবার। কাজটা কি না, ভারতবর্ষের জাগরণ, নবজাগরণ। ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য অনেক ছিল, কিন্তু তার রেশ ছিল না তখন ভারতবর্ষে। ভারতবর্ষের মানুষ তাদের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে অবগত ছিল না, শ্রদ্ধা ভক্তিও রাখত না। ভারতীয় হিসাবে তারা গৌরব বোধ করা তো দূরের কথা, ভারতীয় হয়েছে বলে সেটা লজ্জার ব্যাপার বলে মনে করত। এবং স্বাভাবিকভাবেই ভারতবর্ষের প্রত্যেকটি দেশীয় আচরণ তাদের কাছে অবজ্ঞার বিষয় হয়ে উঠেছিল। তাই দেশের সম্পর্কে যখন কোনো বিশ্বাস ছিল না, নিজেদের সম্পর্কেও তাদের কোনো বিশ্বাস ছিল না। অর্থাৎ আত্মবিশ্বাসহীন একটি জাতি ভারতবাসী। সেই ভারতবর্ষকে জাগ্রত করার কাজটা নিবেদিতা করলেন সামগ্রিকভাবে। সামগ্রিক বলছি এই কারণে যে শুধুমাত্রই তিনি যে কাজটার জন্য স্বামীজির ডাকে এখানে এসেছিলেন, অর্থাৎ ভারতীয় মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, শুধু ওইটুকুর মধ্যেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখলেন না। একটা সময় তিনি ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রেও, অর্থাৎ তখন ভারতবর্ষ পরাধীন, এই পরাধীন ভারতবর্ষে এই ইংরেজ শাসকের শাসনদণ্ডের তলায় হীনমন্য ভারতবাসী মনে করেছিল ওরা শাসন করবেই আর আমরা বুক পেতে তাদের মার খাবো, এটাই আমাদের ভবিতব্য। মেরুদণ্ড সোজা বোধহয় ছিল না। সেই পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে হবে। স্বাধীনতা অর্জন বাইরের লোক এসে করে দেবে না, ভারতবাসীকেই ভারতকে স্বাধীন করার জন্য লড়তে হবে। তো এই রকম যে ভারতবাসী, তারা দোর্দণ্ড প্রতাপ ইংরেজ শাসকের সঙ্গে লড়বে, এটা তো আশা করা মূর্খামি। কিন্তু নিবেদিতা তিনি নেত্রী হতে আসেননি, তিনি ভারতবর্ষের মানুষকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন যে তারা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নিজেদের জন্য নিজেরা লড়বে, স্বাধীনতা ছিনিয়ে আনবে। ভারতবর্ষের ঐতিহ্যকে তিনি ভারতবাসীর সামনে এমন মহিমময় করে তুলে ধরলেন যে ভারতবাসী চিনল তাদের দেশ ভারতবর্ষ গর্বের দেশ। আর ভারতবাসী হিসাবে তারা গৌরব বোধ করতে শিখল নিবেদিতার দৃষ্টি দিয়ে দেখে। অর্থাৎ ভারতবর্ষকে চেনাচ্ছেন নতুন করে এই আপামর ভারতবাসীকে। কে? তিনি নিবেদিতা। সাহিত্য, বিজ্ঞান, শিল্পে সর্বত্র যাতে ভারতের মৌলিকত্ব ধরা পড়ে এবং তিনি বিশ্বাস করেন ভারতবর্ষ সব দিক থেকে অনন্য। ভারতবর্ষের সমস্ত কিছুর মধ্যে যে উচ্চ ভাব রয়েছে, সেই ভাব সমগ্র বিশ্ববাসীর কাছে আদর্শ স্বরূপ। তাই সকল কিছুতে তিনি সারা পৃথিবীর কাছে, জগৎ সভায় ভারতবর্ষের এই অনন্য চিন্তা, ওই উচ্চ ভাব প্রকাশিত হোক ভারতবাসীর দ্বারা, সেইটি তার লক্ষ্য।
স্বামীজি যখন চলে গেলেন 1902 সালে, তখন নিবেদিতা লিখছেন যে তিনি যবে থেকে ভারতবর্ষে এসেছেন, গুরুর মধ্যে একটা যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণার ছটপটানি। সেটা কেন? না, ভারতবর্ষের কষ্টে দুঃখে। আমরা ছোট থেকে জানি গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, কিন্তু আমরা কতটুকু মানি? কিন্তু তিনি এতখানি ভারতীয়দের থেকেও বেশি ভারতীয় যে সেটি আক্ষরিক অর্থেই তিনি হৃদয় দিয়ে মেনেছেন। তাই গুরুই তার কাছে ভগবান, আর গুরুর যন্ত্রণা লাঘবের চেষ্টা তিনি মাথায় তুলে নিয়েছেন। তাই চিতাগ্নির সামনে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করছেন, আজ থেকে আমার একমাত্র লক্ষ্য হবে এই দেশের গঠন, এই দেশের জাগরণ। তাই বলছিলাম যে নিবেদিতার জীবনটা যদি আমরা আগাগোড়া খুব ভালো করে লক্ষ্য করি, একটা জিনিসই বুঝতে পারবো যে পূজা কাকে বলে। দেবতার চরণে নিজেকে সঁপে দিয়ে কেমন করে পূজা সম্পন্ন করলে তবে দেবতা তুষ্ট হন, সেই পবিত্রতার ছোঁয়া পাই তার জীবন থেকে। এই পূজা যজ্ঞে পত্রপুষ্প অর্ঘ্য পড়েনি, আপন জীবন, প্রতিটি রক্তবিন্দু, শক্তি অর্ঘ্য দিয়েছেন ওই পূজায়। তবে ভারত আত্মা অর্থাৎ ভারতবাসী, এই দেবতা তার জাগ্রত হয়েছে। তাই কৃতজ্ঞ আমাদের থাকতেই হবে। স্বামীজি তাকে বললেন যে তুমি ভারতবর্ষে কাজ করতে চাও, খুব ভালো কথা, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? তোমাকে তোমার পূর্ব জীবন, পূর্ব অভিজ্ঞতা, পূর্ব সংস্কার, অভ্যাস, এমনকি এগুলোর স্মৃতি পর্যন্ত তোমাকে মুছে ফেলতে হবে জীবন থেকে। তার বদলে কি করতে হবে? তোমার তন্তুতে তন্তুতে এই বোধ করো যে তুমি এই দেশের সন্তান, অর্থাৎ তুমি ভারতীয়, আর এই জাতি তোমার জাতি, অর্থাৎ তুমি ভালোবাসো। কিন্তু ভালোবাসা কি সহজ? নিবেদিতা যখন ভারতবর্ষে আসছেন, তখন ভারতবর্ষের চেহারাটা কিরকম? নিবেদিতা স্বামীজির সঙ্গে হিমালয়ে যাবেন বলে হাওড়া স্টেশনে এসেছেন। হাওড়া স্টেশনে এসে তিনি যে ঘটনা দেখছেন, তাতে একটা ওই পুরো ভারতবর্ষের মিনি সংস্করণ চোখে পড়বে। একটা স্টেশনের মধ্যে এত অসংখ্য মানুষ, ভিড়ের মধ্যে তারা ক্রমাগত ঠেলাঠেলি করে চলেছে, তাদের মুখ দিয়ে অশ্রাব্য ভাষা নির্গত হচ্ছে। তিনি দেখছেন শাড়ি মোড়া, শাড়ি পরা না, শাড়িতে পেঁচানো মহিলারা, তাদের বয়স খুবই অল্প, অথচ তাদের কোলে কাঁখে বাচ্চা ওই প্ল্যাটফর্মের যত্রতত্র মেঝের মধ্যে অকাতরে শুয়ে ঘুমাচ্ছে। রাশি রাশি রং করা, দড়ি দিয়ে বাঁধা গাঁটরি অথবা বাক্স স্তূপাকৃতি করা আছে, তার গায়ে ঠেস দিয়ে যাত্রীরা সব অপেক্ষা করছে কখন ট্রেন আসবে। নির্লজ্জের মতো ভিখারিরা প্রায় অর্ধ উলঙ্গ হয়ে হাত পেতে পেতে ভিক্ষা করছে। ভারতবাসী তারা পান খাচ্ছে এবং যেখানে সেখানে পানের পিক ফেলছে, অর্থাৎ একটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর এবং মানুষগুলোর ব্যবহারে আচারে মানবিকতার বড়ই অভাব, আর হত দরিদ্র মানুষজন। তাও আমরা এটার সঙ্গে অনেক বেশি পরিচিত আজও। কিন্তু যিনি খোদ লন্ডন থেকে এসেছেন, যে লন্ডনে তখন মেট্রো রেল চালু হয়ে গিয়েছে, তার কাছে এটা কিরকম লাগছে? তবু গুরু বলেছেন ভারতবর্ষকে ভালোবাসতে হবে। তিনি যখন এসেছেন ভারতবর্ষে, তখন 28 বছরের একজন সুন্দরী যুবতী চৌরঙ্গি পাড়ায় এসে উঠেছেন একটি হোটেলে। চৌরঙ্গি পাড়া কিন্তু তখন মনে হবে একটা মিনি লন্ডন। কিন্তু ভারতবাসীকে ভালোবাসতে হবে, তাদের কাছাকাছি যেতে হবে, তাই তাদেরকে বুঝতে হবে। তাই সাহেব পাড়া ছেড়ে তিনি এসে উঠছেন যে পাড়ায়
আমরা জানি বাগবাজারের বোসপাড়া লেনের বাড়িটিতে সেই জায়গাটার অবস্থাটা কিরকম, ডাই করা হয়েছে, স্তূপীকৃত জঞ্জাল। সেই জঞ্জাল কতদিন, কত মাস, কত বছর ধরে জমা আছে তার ইয়ত্তা নেই। সেখান থেকে এত দুর্গন্ধ বেরোয়, প্লেগ কেন, যে কোনো দুরারোগ্য রোগের আঁতুর ঘর। ম্যাথররা অস্বীকার করে সেই আবর্জনা পরিষ্কার করতে, নর্দমাগুলো ভট করে। কিছু পুকুর রয়েছে, সেগুলোও নর্দমার চেহারা নিয়েছে, পচা পুঁতিগন্ধময় সেই পুকুরগুলো একেবারেই বাড়ির দেওয়ালের লাগোয়া। বাড়িগুলো থেকে যে টয়লেট রয়েছে সেখান থেকে নোংরা জল এসে পৌঁছায় ওই পুকুরগুলোতে, সেই নোংরা বাড়ির উঠোন পর্যন্ত চলে গেছে। সেই বাড়ির উঠোনে অবলীলায় ওই সমস্ত বাড়ির শিশুরা খেলা করে, মহিলারা কাজ করে, কারোর কোনো ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। এই হচ্ছে ভারতবর্ষের অবস্থা। ভারতবর্ষের এই চিত্র দেখে কি খুব চট করে ভালোবাসা যায়? স্কুল তৈরি করেছিলেন তিনি ভারতবর্ষের মেয়ে, বাংলায় কাজ করছেন, তাই বাঙালি মেয়েদের শিক্ষার জন্য এই বাঙালিরই কাছে তার থেকেও বেশি প্রয়োজনীয় বলে মনে হয় বিড়ালের বিয়ে দেওয়া, পায়রা ওড়ানো। তাই সেগুলোতে লাখ লাখ টাকা তারা খরচা করতে পারে, কিন্তু তাদের বাড়ির মেয়েদের লেখাপড়ার জন্য তারা ৭৫ টাকা খরচা করতে রাজি নয়। তাই মুখের রক্ত তুলে নিবেদিতাকে লিখতে হয় তার মেয়েদেরকে লেখাপড়া শেখাবার জন্য, প্রয়োজন মতো খাবার দেবার জন্য, ওষুধ দেবার জন্য, হাওয়া বদল করাবার জন্য, কাপড় দেবার জন্য। আর যে ঘরটায় বসে তিনি এই কাজগুলো করেন, সেই ঘরটা ওই লন্ডনে বাস করা মহিলার একেবারেই বিপরীত আবহাওয়া বিশিষ্ট, তো তার জন্য সম্পূর্ণরূপে অস্বাস্থ্যকর। গরমের সময় অসহ্য গরমে মাথার যন্ত্রণা, ছটপট করতে করতে মাথাটাকে হাত দিয়ে টিপে ধরে তিনি কখনো স্কুলের মেয়েদেরকে পড়ান, আবার সঙ্গে সঙ্গে গিয়েই তার লেখার টেবিলে বসে লিখতে থাকেন, না হলে যে অর্থ সাহায্য আসবে না। তাই অর্থ সাহায্য আনার জন্য তাকে বিদেশ ছুটতে হয়, গিয়ে সেখানে বক্তৃতা করতে হয়। কিন্তু বক্তৃতা করলে তারা পয়সা দেবে কেন? বিদেশের কাছে তখন এই রকমই পরিচয় ভারতীয় হিন্দু মেয়েদের ছোট্টবেলায় বিয়ে দিয়ে দেওয়া হয় মৃত্যু পথযাত্রী স্বামীর সঙ্গে, এবং সেই স্বামী মারা গেলে তাকে পুড়িয়ে মারা হয়, মেয়ে ভ্রূণ হলে হত্যা করে দেওয়া হয়। সেই মেয়েরা আবার পড়াশোনা করে, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। আর এই যে কথাগুলো মিশনারিরা প্রচার করেছে বহুদিন ধরে বিদেশে, তাতে সিলমোহর দিয়েছে এই ভারতবর্ষের লোকেরাই, তারা ব্রাহ্ম। ভারতবর্ষ একটি কুসংস্কারাচ্ছন্ন দেশ এই প্রচারে। তাই নিবেদিতা গিয়ে সেখানে কোনো রকমই সাহায্য পাচ্ছেন না। তাই মুখের রক্ত তুলে তিনি বক্তৃতার পর বক্তৃতা দিয়ে যাচ্ছেন, তিনি বই লিখছেন আর বোঝাবার চেষ্টা করছেন যে ভারতীয় মহিলাদের মধ্যে মাহাত্ম্যটা কোথায়, কেন তারা অনন্য। বলছিলাম ভারতবাসীর চরিত্র সম্পর্কে। তিনি এসেছেন মেয়েদেরকে বিদ্যা শিক্ষা দেবার জন্য, তাই তো? ভারতীয় মেয়েদের, বাঙালি মেয়েদের প্রথম যখন সভা করে তিনি বলরাম বসুর বাড়িতে তার পরিকল্পনা বলছেন, এবং বলে সেখানে উপস্থিত মানুষজনদের থেকে তাদের বাড়ির মেয়েদেরকে তার বিদ্যালয়ে পাঠাবার জন্য আবেদন করছেন, তখন সেখানে যারা উপস্থিত তারা সকলে রামকৃষ্ণ দেবের গৃহী শিষ্য, ভক্ত, স্বামীজির বন্ধু, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষজন সেখানে উপস্থিত রয়েছেন। স্বামীজির ডাকে নিবেদিতা এসছেন সেটাও তারা জানে,
কি করতে এসেছে সেটাও তারা জানে। আর নিজেরা পাশ্চাত্য ভাবধারায় বিশ্বাসী। তাহলে আমরা ধরে নিতে পারি যে মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা হয়তো তারা কিছুটা বোঝেন, অথচ দেখা গেল নিবেদিতা যখন আবেদন করছেন আপনাদের বাড়ির মেয়েদেরকে পাঠান আমার স্কুলে, সকলে নিরুত্তর, সভা নিরুত্তর। কারণ ভারতীয় এবং বাঙালি অভিভাবক এবং পুরুষেরা মনেই করেন না যে তাদের বাড়ির মেয়েদের শিক্ষার কোনো প্রয়োজনীয়তা আছে। তখনকার মানুষের ধারণা ছিল বেশি লেখাপড়া যদি কোনো মেয়ে করে সে বিধবা হবে, আর বিধবা হলে বিপদটা কাদের সে তো খুব সহজেই অনুমেয়, সেই রিস্ক কে নেবে। এটা হাস্যকর লাগছে, এই আচরণটাই সত্য হচ্ছিল। বাড়ির মেয়েরা গঙ্গা স্নানে যাবে পালকি করে, পালকির ভিতরে থাকবে মেয়েরা, তথাপি সেই পালকিকে কাপড় দিয়ে পেঁচানো হতো আপাদমস্তক, আর গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে পালকি শুদ্ধ চুবিয়ে আনা হতো। এই রকম মানসিকতা ছিল ভারতবাসীর। এই ভারতবাসীর, এই সমস্ত ভারতীয় অভিভাবকদের বাড়ির মেয়েদেরকে তিনি শেখাবেন ওই অস্বাস্থ্যকর পল্লীর শারীরিক কষ্টদায়ক বাড়িটিতে বসে সেই নিবেদিতা অ আ ক খ, সেই নিবেদিতা শেখাবেন যিনি লন্ডনের একজন প্রতিষ্ঠিত শিক্ষয়িত্রী। তিনি নিজের চেষ্টায় সেখানে সুপ্রতিষ্ঠিত একটি নাম। তিনি গবেষিকা, তিনি সুলেখিকা, তিনি সাংবাদিক এবং মৌলিক চিন্তার অধিকারিণী বলে লন্ডনের বিদ্য সমাজে অসম্ভব সুনামের অধিকারী। তিনি এইখানে কতগুলি মেয়েকে, যাদেরকে পাঠাতেই চাইছে না তার বাড়ির লোক, তাদেরকে অক্ষর জ্ঞান দেবেন। এটা তার লক্ষ্য। এটা কি অনেক বেশি আত্মত্যাগ নয়? আর ওই রকম বাড়ির লোকের মানসিকতার, অনড় মানসিকতা, যেখানে একটা বিস্ময়ের ব্যাপার যে কেমন করে সেই সব বাড়ি থেকে মেয়ে বউদেরকে তিনি সংগ্রহ করে তার স্কুলে অবশেষে আনতে পেরেছিলেন। ওই সময়কার প্রেক্ষাপট যদি চিন্তা করা যায় তাহলে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্যের থেকে কিছু কম বলে আমার মনে হয় না। আর সেই প্রথম মেয়েরা এলো বিদ্যালয়ে যুগোপযোগী পড়াশোনা করবার জন্য। আর কি তখন তাদের ইন্টারেস্ট? নিবেদিতা ভয় পেয়েছিলেন হয়তো খুব কম আসবে, বেশি সময় দিতে পারবে না। 2 দিন 3 দিনের ব্যবস্থা করেছিলেন। মেয়েরা ঝোঁক ধরল, না সিস্টার, আমরা প্রতিদিন আসব। দেখা যেত তাদের ঘরের কাজকর্ম শেষ করবার জন্য তাদের মধ্যে বিশেষ একটা তাড়না। কেন কি? কাজটা শেষ করতে পারলে তারা মেমের স্কুলে পড়তে যাবে। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে শিখছে, নিজেদের মনের ইচ্ছা কুসুমিত হচ্ছে নিবেদিতার স্কুলে এসে। তারা ভারতীয় মেয়ে। আমার খুব ভাবতে ভালো লাগে যে আমাদের পূর্ব ঠাকুমা দিদিমারা এই নিবেদিতার স্কুলেই প্রথম এসে তার হাত ধরে স্লেটে লিখেছিল প্রথম ক, প্রথমবার এ বি সি ডি। এটা নিশ্চয়ই হবে, তা না হলে আজকের এইখানে আমরা কি পৌঁছতে পারতাম? মেয়েদের স্বাধীন সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি হতো না। নিবেদিতার মুখে, এই মেমের মুখে ভারতীয় মেয়েরা
প্রথম শুনল তাদের দেশে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলে একজন মেয়ে ছিল, স্বাধীনতার জন্য তিনি প্রাণ দিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের দেশে পদ্মিনী বলে একজন রানী ছিল, যে রানী শুধুমাত্র নিজের সতীত্ব রক্ষার জন্য জহর ব্রত করে আগুনে ঝাঁপ দিয়ে মরেছিল। আর রামকৃষ্ণ নাম তারা শুনেছিল, মুগ্ধ হয়ে দেখল যে পৃথিবীর মানচিত্র দেওয়ালে টাঙানো রয়েছে, সেই মানচিত্র মেম দিদিমণি খুলে নিয়ে এসে শ্রীরামকৃষ্ণদেবের পায়ের তলায় টাঙিয়ে দিয়ে বলছেন, ঠাকুর তো জগৎ গুরু, জগৎ পিতা, তাই সবার ঊর্ধ্বে তার স্থান। রামায়ণ মহাভারত আমাদের দেশের মেয়েরা ছোট থেকেই শুনেছে, কিন্তু মেমের মুখ থেকে প্রথম এই বিশ্লেষণ শুনে ভাবতে বসলো যে গান্ধারী অন্ধ স্বামীকে অনুসরণ করে অন্ধত্বকে স্বীকার করে নেওয়া দুর্বলতা নয়, স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করে নেওয়ার মধ্যে দারুণ মানসিক দৃঢ়তা আছে। একজন খোদ ইংরেজ রমণী তাদেরকে শোনালো যে সারা বিশ্বের অধীশ্বরী এই মহারানী ভিক্টোরিয়া ভারতীয় নারীর আদর্শ হতে কিন্তু পারে না, কারণ ভারতীয় নারী অনন্য, তাদের আদর্শ হবে সীতা, যিনি ধৈর্য সহিষ্ণুতার প্রতিমূর্তি। এমন কোনো মেয়ে তখন হয়তো ভারতবর্ষে ছিল না যে ঘরের কোণে লুকিয়ে ধিক্কার দেয়নি তার মেয়ে জন্ম হয়েছে বলে, কারণ বড় কষ্টের জীবন, ধিক্কৃত জীবন। এই নারী নিবেদিতা ওই মেয়েদেরকে শোনাচ্ছেন, ভারতীয় নারীর জীবন কিরকম জানো? ভারতীয় নারীর জীবন হলো ভারতের মাটি থেকে উদ্ভূত একটা মনোরম কবিতা। আহা, ওই যে মেয়েরা নিজেদেরকে ধিক্কার দিচ্ছিল নিজেদের মেয়ে জন্ম হয়েছে বলে, পরজন্মে তারা আর মেয়ে হয়ে জন্মাতে চায় না, তারা বুঝল মেয়ে জন্মের কি মাহাত্ম্য রয়েছে। সিস্টাইন চ্যাপেলে রাফায়েলের স্নেহের প্রতিমূর্তি ম্যাডোনা সারা বিশ্ব তার প্রশস্তি করে। নিবেদিতা ভারতবর্ষে এসে দরিদ্র কোনো গ্রামে একটা ঝুপড়ির সামনে হয়তো কালো কোলো অতি সাধারণ ডুরে শাড়ি পরা এক মা দাঁড়িয়ে আছে, যার কোলে তার নাক বয়ে যাওয়া উলঙ্গ শিশু। ভারতীয় মায়ের ওই মাতৃমূর্তি ওই ম্যাডোনার ছবির থেকেও অনেক বেশি প্রাণের। আর তাই বিশ্বের শ্রেষ্ঠ রমণী আমাদের নিরক্ষর পাড়া গাঁয়ের মা, মা শারদা। তাই মাদার মেরির কাছে তিনি প্রার্থনা করছেন, নিজের প্রিয় বান্ধবীর সুস্থতা কামনা করে চোখ বুঝে তিনি মায়ের ছবি দেখতে পাচ্ছেন। আজন্ম লালিত যে সংস্কার, সত্যই তার স্মৃতি পর্যন্ত বোধহয় মুছে গিয়েছে তার মন থেকে। তাই ভারতবর্ষই তার কাছে আরাধ্য দেবতা, ভারতবর্ষের মানুষকে জাগিয়ে তোলাই তার পূজা। অমৃতবাজার পত্রিকার অফিসে গিয়েছেন নিবেদিতা, সেখানে পূজা। নিবেদিতা খালি পায়ে গিয়েছেন স্কুল বাড়ি থেকে। ব্রাহ্ম মেয়েরা তখন জুতো মোজা ছাড়া চলে না, তিনি খালি পায়ে গিয়েছেন, কারণ কি পূজা। সিঁড়ি দিয়ে উঠছেন আর এমন গভীর শ্রদ্ধা ভরে বলছেন, কই পূজা কোথায়, কোথায় পূজা। ভঙ্গিমাতে যে ভক্তি ঝরে পড়ছে, শ্রদ্ধা ঝরে পড়ছে,
সেটি সেখানে দাঁড়ানো ভারতীয় মানুষদের বোঝাচ্ছে যে পূজা কথাটা কত পবিত্র। দেখছেন পিল সুজের উপরে মাটির প্রদীপ, সেটিকে এমন অসম্ভব ভক্তি ভরে দেখছেন নিবেদিতা যে সকলে অবাক, হাঁটু মুড়ে ওই 1 আনা দামের মাটির প্রদীপের সামনে বসে পড়লেন এবং হাত জোড় করে প্রণাম করছেন। আর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে আরতি, পূজা। ও মাটির প্রদীপ যতই মূল্যহীন হোক না কেন, যখন দেবতার চরণে সমর্পিত আরতিতে ব্যবহৃত হয় তখন সে অমূল্য। আর নিবেদিতার সেইটি মনে পড়ছে, প্রদীপ জ্বলছে অর্থাৎ পূজা। পূজাকার হয় দেবতার। কখন ব্যবহৃত হয়? এই মাটির প্রদীপ দেবতার আরতিতে ব্যবহৃত হয়। তাই আরতি আরতি। স্কুলে আসতো একটি ছাত্রী, তার মেয়ের বিয়ে। নিবেদিতা আশীর্বাদ করতে গিয়েছেন নববরবধূকে। সকলে অবাক হয়ে দেখল সেই কম বয়সের বরবধূর সামনে নিবেদিতা হাঁটু মুড়ে বসে পড়েছে আর দুহাত তুলে প্রণাম করছে। নিবেদিতা দুলে দুলে বলে চলেছে, শিব দুর্গা শিব দুর্গা। ওই বরবধূর মধ্যে তিনি হরগৌরী প্রত্যক্ষ করছেন। আর তাই পরবর্তীকালে সুধীরার মতন ছাত্রী তিনি খুঁজে পাচ্ছেন, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছে যে সে বিয়ে করবে না, দেশের কাজ করবে, সে সন্ন্যাসী হবে। স্বামীজি তো সেটিই চেয়েছিলেন, মেয়েরা শিক্ষিত হোক, নিজেদের বোধ বুদ্ধি অনুযায়ী ঠিক করুক তারা বিয়ে করবে নাকি দেশের কাজ করবে। একই রকম ভাবে তিনি সমস্ত ভারতবাসীর হৃদয়ে তিনি এই আত্মবিশ্বাস জাগিয়ে তুলছেন। অসিত হালদার, নন্দলাল বসু তারা শিল্পী, তারা এসেছে নিবেদিতার কাছে। তিনি বলছেন, যাও তোমরা মেঝেতে গিয়ে বসো। তারা ভাবছেন আমাদের অসম্মান করছেন, নিজে উপরে বসেছেন, আমাদেরকে মেঝেতে বসতে বলছেন। তারা আসন করে বসেছে যখন, তখন নিবেদিতা গর্বিত স্বরে বলছেন, এইবার ঠিক হয়েছে, বুদ্ধির দেশের মানুষ তোমরা, তোমরা এইভাবে বসলেই তোমাদের মানায়। নিজেদের সাজাত্ম বোধ জাগ্রত হলো। সারা ভারতবর্ষ, উত্তর থেকে দক্ষিণ, আসমুদ্র হিমাচল নিবেদিতা চষে বেড়ালেন। বক্তৃতার পর বক্তৃতা করছেন। বিবেকানন্দ বোর্ডিং হাউস, আবাসিক ছেলেরা থাকে সেখানে বাগবাজারে, তাদের কাছে এসে নিবেদিতা একদিন জিজ্ঞাসা করছে যে ধর্ম কি। তারা বিভিন্ন রকম উত্তর দিচ্ছে। কেউ বলছে সততা, কেউ বলছে ঈশ্বরে বিশ্বাস, নৈতিকতা। নিবেদিতা তাদেরকে বলছেন, তোমরা সবাই ঠিক বলেছ, কিন্তু আরো উচ্চ, আরো মহৎ কিছু আছে, আরো পবিত্র ধারণা আমি তোমাদেরকে দেব। সেটি কি না, ধর্ম হলো মাতৃভূমিকে জানা, তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আচার আচরণ সবকিছু এই হৃদস্পন্দনে অনুভব করা। তারপর বলছেন, নিজের মায়ের সঙ্গে তোমরা যে সম্পর্ক বোধ করো, দেশ মাতৃকার সম্পর্কে সেই রকম বোধ করবে, সেই রকম ভাবে পূজা করবে, শ্রদ্ধা জানাবে, তার সেবা করবে। সেই ইয়াং ছেলেরা, তারা নিবেদিতার মুখে কথা শুনে অবাক হয়ে গেছে, কিন্তু তাদের অবাক হওয়া তখনও বাকি আছে। কয়েকদিন পরে ওই বিবেকানন্দ বোর্ডিং হাউসের সামনে নিবেদিতা একটি প্যাকেট নিয়ে এসে হাজির হয়েছে। হাতুড়ি পেরেক নিয়ে এসে দারোয়ানকে দিয়ে তিনি পেরেক ঠুকে ওই প্যাকেটের খুলে তিনি ভারতের একটা বিশাল মানচিত্র টাঙিয়ে দিলেন। আর তারপর বলছেন, আমার প্রিয় যুবকেরা, এই যে মানচিত্র দেখছো, এটা কোনো কাগজের টুকরা নয়, এটা তোমাদের মা, তোমাদের জননীর ছবি এটি। এই বলে জীবন্ত ভাষায় ভারতের মুনি, ঋষি, অবতার পুরুষ, তাদের অনুভূতিলব্ধ বাণী এবং
তাদের উত্তরসূরি ভারতবর্ষের যত মহান ব্যক্তিত্ব রয়েছে তাদের সম্পর্কে তিনি বলে চললেন দীর্ঘ সময় ধরে। আর শেষে তখন বলতে বলতে নিবেদিতার গলা প্রায় বুজে আসছে, সে রুদ্ধ কণ্ঠে তিনি বলছেন যে তোমরা যে দেশেই যাও ভারত মাতার মূর্তি যেন তোমাদের এই হৃদয়ের মধ্যে বিরাজ করে, তার চিন্তা যেন তোমাদের মর্মে উজ্জ্বল থাকে। তারপর বললেন তোমরা সকলে কিছুক্ষণ চোখ বন্ধ করো আর সকলে মিলে ভারত মাতার চরণ দর্শন করো, প্রণতি জানাও সেখানে, আর আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো বন্দে মাতারাম। সেখানে উপস্থিত ছাত্ররা লিখছে বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্রের এই শব্দটিকে তিনি প্রাণ সঞ্জীবিত করেছিলেন। ভারতবাসীকে নিবেদিতা শেখালেন ভারতকে কিরকম ভাবে ভালোবাসতে হয়, এই দেশাত্মবোধ ভরে দিলেন প্রত্যেকটি ভারতীয় হৃদয়ে। তাই ভারতবর্ষের এই বিপ্লব সম্ভব হয়েছে। নিবেদিতা তখন স্বামীজির বাণী বাহক হয়ে ঘুরছেন। ভারতবর্ষের যেটুকু শ্রেষ্ঠ যা কিছু উদ্দীপিত তা তিনি হাজির করছেন, কখনো বক্তৃতা দিয়ে, কখনো তরবারি খেলে, কখনো গুলি ছুঁড়ে, বন্দুক চালিয়ে তিনি তাদের শেখাচ্ছেন। যেভাবে পারা যায় তিনি ভারতবর্ষের পরাধীনতা শৃঙ্খল মোচন করবার জন্য ভারতীয়দের সাহায্য করে চলেছেন। ছাত্রদের বলছেন তোমাদের মুখে অপার শান্তি দেখে আমি বিরক্তি বোধ করছি। তোমরা ক্রিকেট খেলে কেন এনার্জি নষ্ট করবে, সময় নষ্ট করবে? বিদেশের খেলা, তোমাদের একদিন দেশের স্বাধীনতা আনতে হবে, তাই তোমাদের তৈরি হতে হবে, তাই তোমরা মুগুর ভাঁজো, তরবারি খেলো। গুপ্ত সমিতিতে গিয়ে বন্দুক চালনা করা শেখাচ্ছেন। আবার একই দিকে ভারত আত্মা বসে ভারতের শিল্প সংস্কৃতিতে, ধর্মে, দর্শনে, সাহিত্যে। তাই অবনীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে আঁকাচ্ছেন ভারত মাতার ছবি। তখন স্বদেশী যুগ, দলে দলে ছেলে তখন জেলে যাচ্ছে, কারাবাস করছে, রক্ত গরম সকলের। আর অসিত হালদার নন্দলাল বসুকে ডেকে চোখ রাঙিয়ে বলছে তোমরা খবরদার কিন্তু এই স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হবে না, কোনো মতেই হবে না। তাহলে কি করবে? তোমরা শিল্পী, তোমরা শিল্পের মাধ্যমে ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে। খুঁজে খুঁজে বার করেছেন অজন্তার গুহা চিত্রে, তিনি খুঁজে পেয়েছেন ভারতের মৌলিকত্ব। তাই টিকিট কেটে তাদেরকে তিনি সেখানে পাঠাচ্ছেন যেন সেই চিত্র তারা কপি করে আনে। বাকিটা ইতিহাস। দীনেশচন্দ্র সেন লিখছেন বাংলা সাহিত্যের ইতিহাস। এই বই একটি শ্রেষ্ঠ সম্পদ হতে পারে ভারতবর্ষের, যেটি ভারতবর্ষের অনন্যতা বিশ্বের কাছে প্রকাশ করবে এবং দেখে দিয়েছেন দীর্ঘদিন ধরে। দীনেশচন্দ্র সেন বলছেন যে কতদিন হয়েছে সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত একটানা বসে সিস্টার কাজ করে গিয়েছেন। আর সেই বই যখন ছাপা হলো তাতে নিবেদিতা ইনসিস্ট করলেন তার নাম যেন কোথাও না থাকে। নিবেদিতা নেতা হতে আসেননি, তিনি তো পূজা করতে এসেছিলেন। তিনি নিজেকে ভুলে গেছেন, আর নাম কিসের? আর বিজ্ঞানী জগদীশচন্দ্রের বিজ্ঞান সাধনায় তার অবদান তো ইতিহাস। প্রতি পদে পদে প্রতিবন্ধকতা, কারণ আমরা পরাধীন। কিন্তু জগদীশচন্দ্রের বিজ্ঞান গবেষণায় নিবেদিতার বিশেষ আকর্ষণ, বাদ বিজ্ঞানের হাত ধরে সত্য বলে প্রমাণিত হতে চলেছে যে জড়েরও চৈতন্য আছে। জগদীশচন্দ্র বসুর গবেষণায় তিনি এই সত্য বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হতে চলেছে এটি দেখতে পাচ্ছেন। তাই সর্বতোভাবে এই বিজ্ঞানীকে তিনি সাহায্য করবার জন্য প্রাণপণ করলেন, বিভিন্নভাবে অর্থ সাহায্য এনে দিলেন। বিদেশে জগদীশচন্দ্র বসুর পেপার
পাঠালেন, সেই পেপারগুলো প্রস্তুত করলেন বেশিরভাগই নিবেদিতা। জগদীশচন্দ্র বসুর বই লেখাতে সাহায্য করলেন। জগদীশচন্দ্র বসুকে রয়্যাল সোসাইটিতে পেপার প্রকাশের ব্যবস্থা করে দেবার চেষ্টা করলেন। যারা বিজ্ঞান সাধনা করছে তারা সকলেই যাতে স্বাধীনভাবে বিজ্ঞান সাধনা করতে পারে, তার জন্য একটি ল্যাবরেটরি শাসক দলের টাকায় নয়, ভারতীয় টাকায় যাতে হতে পারে, তার জন্য অর্থ সাহায্য চেয়ে বেড়াচ্ছেন নিবেদিতা। জগদীশচন্দ্র বসু অসুস্থ হয়ে অপারেশন করা হবে, তাকে সাহায্য করছেন নিবেদিতা। যে নিবেদিতা একদিন 28 বছর বয়সেই দারুণ সুনামের অধিকারী ছিলেন, সেই দেশেই তিনি এই অপবাদে ভূষিতা হলেন যে তিনি চুরি করেছেন। অপবাদ দিলেন মিসেস সারা বুলের মেয়ে ওলিয়া বুল। নিবেদিতা মৃত্যুপথযাত্রিনী সারা বুলের সমস্ত অর্থ উইল করে লিখিয়ে নিয়েছেন এবং বিষ খাইয়ে হত্যা করেছেন। শুধু তাই নয়, তার গুরু স্বামী বিবেকানন্দ, যদিও তিনি পৃথিবীতে নেই, তার প্ররোচনা আছে নিবেদিতার এই হত্যাকার্যে। অতএব তিনি হত্যাকারিণী, একজন ফ্রড কেস করা হলো। সেই টাকা আসবে ভারতবর্ষে, সেই টাকায় বিজ্ঞান মন্দির তৈরি হবে ভারতবর্ষের সন্তানদের জন্য। সেই টাকা যাবে রামকৃষ্ণ মিশনে, ভারতীয় সন্তানদের উপকার হবে। সেই টাকা আসবে নিবেদিতার মেয়েদের স্কুলে, তাতে মেয়েদের সাহায্য হবে, অর্থাৎ সকল ভারত সন্তানের সাহায্য হবে। সেই টাকা আনার জন্য তিনি এই রকম অপবাদে ভূষিতা হলেন। কেস সমাপ্ত হলো, সে টাকাও ভারতবর্ষে এলো। জগদীশচন্দ্র বসু রয়্যাল সোসাইটিতে তার প্রাপ্য সম্মান পেলেন। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হলো। শারীরিক শক্তি নিবেদিতার নষ্ট হয়ে গেল। তাই 1911 সালে তিনি চলে গেলেন। নিবেদিতা যখন কেদারবদ্রী গিয়েছিলেন 1910 সালে, তখন এক বৃদ্ধকে দেখেছিলেন। সে বৃদ্ধ দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত, অসুস্থ। সেই মানুষটি পূজা করছে জ্যোতির্লিঙ্গের। নিবেদিতা দেখছেন যে মানুষটির বড় বেশি ব্যস্ততা, কারণ ভয় যে পাছে পূজা শেষ হবার আগেই তার জীবনটা শেষ হয়ে যায়, তাই ব্যস্ততা পূজা সমাপনের। তারপর নিবেদিতা লিখেছেন যে সবেমাত্র পূজাটা শেষ হয়েছে, শেষ মন্ত্র তখনো পর্যন্ত সেই বৃদ্ধের ঠোঁটে কাঁপছে। পূজা সমাপনের সাফল্যের সুখাবেশ তাকে তখনও জড়িয়ে রয়েছে। আর বৃদ্ধের জীবন যুদ্ধ শেষ হয়ে গেল, অর্থাৎ তিনি ইহলোক ছেড়ে চলে গেলেন। নিবেদিতা লিখলেন, প্রভাতের সোনার আলোয় বাতাসে সুদীর্ঘ কয়েকটি নিঃশ্বাস ব্যাকুলতায় মুক্ত হয়ে গেল আত্মা। আর তারপর লিখলেন, মহাদেবের আশীর্বাদ ভক্তের প্রতি এমনই করুণার স্পর্শ তার আত্মজনের উপর। এই 10 বছর ধরে তিলে তিলে নিবেদন করে তার আরাধ্য দেবতা ভারতবর্ষ তাকে জাগ্রত করবার তথা ভারতবাসীকে জাগ্রত করবার যে প্রাণান্তকর চেষ্টা তিনি করেছিলেন, শেষ নিবেদনে তার পূজা শেষ হলো, পূজা অ্যাকসেপ্টেড হলো, তার নিবেদন কমপ্লিট। তার জীবনের শেষ বিন্দুটি নিবেদিত হলো
ভারতবর্ষের ভাগ্যাকাশে সূর্যালোকের প্রথম স্পর্শ উদয় হলো। তাই বলছিলাম যে মহীয়সী রমণীর কাছে প্রতিটি ভারতবাসী চিরকালের জন্য কৃতজ্ঞ। সকলে ভালো থাকুন। নববর্ষের অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য। সকলের মঙ্গল হোক।